জগদ্ধাত্রীর মুখে সুলগ্না বসির নাম শুনে অবাক হয়ে যায় রাজনাথ। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কৌশিকী মুখার্জি বৈদেহী মুখার্জিকে বলছে, কাকিমণি পারলে না অফিসটা দখল করে দেখাও, চ্যালেঞ্জ রইল, অফিসটা দখল করে দেখাও। তখন বৈদেহী মুখার্জি বলতে থাকে, অফিস তো দখল করব, সাথে না সব কিছু দখল করব। আর শোনো জগদ্ধাত্রী আর দুর্গাকে, বুঝতে পেরেছ, একটা কানাকড়িও দিব না, আমরাই সব দখল করে নিব। আর হ্যাঁ, আরেকটা কথা, মেহেন্দি একটা গাড়ি বুকিং করেছে, একটু কস্টলি, তা প্রায় 6 কোটি টাকা হবে। আর একটা বাংলো ভাড়া করেছে, তবে এখানে নয়, দুবাইতে, মাঝে মধ্যে এখানে গিয়ে থাকবে, বুঝতে পেরেছ। যা শুনে কৌশিকী মিটিমিটি হাসতে থাকে আর বলছে, কাকিমণি জানো তো, আমি যতটুকু জানি মেহেন্দির যতটুকু প্রপার্টি আছে সব বিক্রি করলেও ওই দাম না ও দিতে পারবে না। তাহলে? তখন বৈদেহী বলে, কেন, ও কোম্পানি থেকে টাকা নিবে। তখন কৌশিকী বলে, শোনো, তোমরা অফিস পেতে পারো, সব কিছু পেতে পারো, কিন্তু মানি হ্যান্ডেল করতে পারবে না। তার সঙ্গে বৈদেহী তো পুরোই চমকে যায়। তখন বৈদেহী রাগান্বিত হয়ে বলতে থাকে, কৌশিকী তুমি এটা করতে পারো না। তখন বলে, হ্যাঁ, আমি আর কথা বলতে চাই না কাকিমণি, গুড নাইট। তখন বৈদেহী সমরেশের কাছে গিয়ে বলে, সমরেশ তখন বলে, শুনুন কাকিমণি, গুড নাইট, আপনি আসতে পারেন। তখন বৈদেহী কৌশিকীকে বলে, ঠিক আছে, আমিও তোমাকে দেখে নিব। এটা বলেই বৈদেহী ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়। তখন সমরেশ কৌশিকীকে বলতে থাকে, আচ্ছা কৌশিকী, এটা কি সত্যি, ওনারা কি সত্যি মানি হ্যান্ডেল করতে পারবে না? তখন কৌশিকী সমরেশকে তার একটা প্ল্যান বোঝাতে থাকে। অন্যদিকে দেখা যায় রাজীবের মেয়ে রিমলি চিৎকার করে উঠেছে, তো সেখানে সবাই যায়, সেখানে রিমলিকে গিয়ে উদ্ধার করে। রিমলি অজ্ঞান হয়ে পড়ে আছে। রাজীব তো খুব চিৎকার করে তার মেয়ের অবস্থা দেখে বলছে, রাজীব দাঁড়া, থাম, আমি ওর পালসটা একটু চেক করি। তখন শ্রীমতী রিমলির পালসটা চেক করতে থাকে। চেক করে দেখে ও ওকে আছে, ওর কিচ্ছু হয়নি। তখনই আস্তে আস্তে রিমলির জ্ঞান চলে আসে। তখন তো খুব কান্না করতে থাকে। তখন সবাই তাকে জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা রিমলি, তুমি চিৎকার করলে কেন, আর তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো কিভাবে, কি হয়েছিল তোমার? তখন বলে, জানেন তো, আমাকে কে যেন গলা টিপে ধরেছিল, আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি, কিন্তু বলতে পারবো না কে আমার গলা টিপে ধরেছে। তখন হাতের আঙ্গুল কেটে গিয়েছে, সেটাও দেখাতে থাকে। তখন অন্যান্য বন্ধুরা দেখে বলতে থাকে, না, খুব একটা বেশি কাটিনি, এটা আমরা ফার্স্ট এড করে দিলে ঠিক হয়ে যাবে। তখন অনেক উত্তেজনা হয়ে পড়ে ডক্টর শ্রীমতী বলছে, কে করছে এইসব, সামনে আসো, আমার 4 বন্ধুকে খুন করেছ, তোমরা কেন আড়ালে আছো, কি চাও, সামনে আসো, এটা বলে চিৎকার করতে থাকে। আর তখন শ্রীমতী তার বন্ধুদের বলতে থাকে, আচ্ছা তুই করছিস, আলোকপর্ণা তুই করছিস, তাহলে কে করছে এইসব? আর তখন তার বন্ধুরা রিপিট করে শ্রীমতীকে বলছে, একই কথা তো আমরা তোকেও বলতে পারি, তুই তো ধোয়া তুলসী পাতা নস, তাহলে? তখন আলোকপর্ণা বলে, শ্রীমতী চুপ কর, এখন উত্তেজিত হওয়ার সময় নয়, এখন আমাদের মাথায় ঠান্ডা রেখে সবাইকে এক হয়ে থাকতে হবে। রিমলি চলো, তোমাকে আমরা ফার্স্ট এড আর মেডিসিন দিয়ে দিব। রাজীব তুই চিন্তা করিস না, আমরা রিমলিকে ভিতরে নিয়ে যাচ্ছি, ওকে ফার্স্ট এড আর কিছু মেডিসিন করে দিলে ঠিক হয়ে যাবে। তখন নিয়ে যাবে রিমলিকে। পিছন দিক থেকে স্বয়ম্ভু বলে উঠে, আচ্ছা আপনার যদি গলা কেউ চিপে ধরে তাহলে আপনি চিৎকার করলেন কিভাবে? যা শুনে রিমলি অবাক হয়ে স্বয়ম্ভুর দিকে তাকিয়ে থাকে। তখন স্বয়ম্ভু রিমলিকে একের পর এক জেরা করতে থাকে, বলছে, আপনাকে যদি কেউ ধরে তাহলে আপনি কিভাবে চিৎকার করলেন? আর তখন রিমলি বলে, হ্যাঁ, আমাকে যখন ওনার গলা টিপে ধরেছে তখন আমি চিৎকার করতে পারিনি, যখন আমাকে ছেড়ে দিয়েছে তখন আমি চিৎকার করেছি। তখন স্বয়ম্ভু তার জেরার মাধ্যমে তাকে আটকে দেয়। তখন হ্যাঁ বা না এরকম করতে থাকে। তখন রিমলি কান্না করে বলতে থাকে, আপনি কি মিন করছেন, আপনি আমাকে কেন এসব জেরা করছেন? তখন রাজীব বলে, হ্যাঁ, আপনি আমার মেয়েকে কেন উল্টাপাল্টা জেরা করছেন? তখন স্বয়ম্ভু বলে, দাঁড়ান 1 মিনিট, একটা কথা বলবেন না, বলছি না, এখানে আমাদের জেরা করার রাইট রয়েছে, কারণ আপনার মেয়েকে কেউ যদি গলা চিপে ধরে তাহলে সে অবশ্যই চিৎকার করতে পারে না। সে এমনভাবে চিৎকার করেছে আপনার ফার্ম হাউসের প্রতিটা কোনায় কোনায় আওয়াজ গিয়েছে, তাহলে এটা তো আমাকে জেরা করে বুঝতে হবে, তাই না? আর তখন অন্যান্য বন্ধুরা বলে, আপনি এভাবে জেরা কিভাবে করছেন? আর তখন রিমলি বলে, হ্যাঁ, আমি আমার বাবাকে দেখতে এসেছি, আমার বাবা অনেক বিপদে পড়ে গিয়েছে, আমি দেখতে এসেছি, আপনি কেন আমাকে এইভাবে জেরা করছেন? বাবা আমাকে কেন জেরা করছে? তখন রাজীবের অন্যান্য বন্ধুরা রাজীবের পক্ষে কথা বলে। প্রতিমা বলতে থাকে, শুনুন, আপনারা এইভাবে আমাদের ইনভেস্টিগেশনের কাজে বাধা দিতে পারেন না, আর যদি আপনারা বাধা দেন তাহলে কিন্তু। আর তখন
সব বন্ধুরা রাগান্বিত হয়ে যায় প্রতিমার প্রতি, বলছে তাহলে কি আপনারা কি আমাদেরকে পাতি মানুষ মনে করেছেন? আমাদের সবার কিন্তু অনেক যশ খ্যাতি সম্মান রয়েছে, আমাদের হাত কিন্তু বহুদূর। তখন ডিমলিকে বলে চলো, তুমি আমার বন্ধুর মেয়ে, তুমি আমাদেরও মেয়ে, ঠিক আছে? এটা বলে রিমলিকে ওইখান থেকে নিয়ে যায়। আর এদিকে আলোকপর্ণা বলতে থাকে আপনি কিন্তু আমাদের সবার সঙ্গে এই বিহেভটা ঠিক করেননি। তখন আলোকপর্ণাও ওইখান থেকে চলে যায়। তখন চিরঞ্জিত নন্দী স্বয়ম্ভুকে বলে আমার মনে হয় স্যার আপনি সঠিক অ্যান্সারটা পাননি, মেয়েটা আমার মনে হয় পালিয়ে গেল। তখন ডক্টর শ্রীমতী বলে স্বয়ম্ভু আপনি কিন্তু লজিক ছিলেন, আমার খুব জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে। ওকে যদি কেউ গলা চেপে ধরে তাহলে কিভাবে চিৎকার করতে পারে? তখন স্বয়ম্ভু বলে এই প্রশ্নের উত্তরটা তো আপনার কাছে। তখন শ্রীমতী অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার আপনি আমার কাছে মানে? তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ, আপনি যখন ওর পালসটা চেক করলেন ওর পালসটা কিরকম ছিল। তখন শ্রীমতী বলে আমি বুঝতে পেরেছি আপনি আমার কাছ থেকে কি অ্যান্সারটা জানতে চাচ্ছেন। আমি যখন ওর পালস চেপটা চেক করেছি নর্মাল ছিল, অন্যান্য মানুষের যেরকম থাকে ঠিক সেরকমই ছিল। তখন স্বয়ম্ভু বলে কোনো মানুষ অজ্ঞান হয়ে গেলে কিরকম পালস থাকে? তখন বলে না, কোনোভাবেই সম্ভব নয়। তখন স্বয়ম্ভু ডক্টর শ্রীমতীকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখন শ্রীমতী বলতে থাকে ডক্টর বলবে না, আমি তো আপনাদের কুটুম তাই না? আর তখন এখানে জগদ্ধাত্রী ফোন দেয়, বলছে দাঁড়ান 1 মিনিট, আমার গিন্নি ফোন দিয়েছে। তখন জগদ্ধাত্রী বলে আচ্ছা বলো কতটুকু কি জানতে পারলে? তখন স্বয়ম্ভু বলে জানো তো আমরা এখানে এসে দেখি রিমলি অজ্ঞান হয়ে পড়েছে। মেয়েটি আমার মনে হলো আমার প্রশ্নের শরীর করতে দিতে পারেনি, ও ভয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছে। আর তখন জগদ্ধাত্রী বলে ওর আশাটাই আমার কাছে এখানে অস্বাভাবিক মনে হচ্ছে। রাজীব এবং তার মেয়ে এই ঘটনাগুলো করে কেসটাই তো উল্টে দিয়েছে। তখন স্বয়ম্ভু বলে কি বলছো? তখন বলে হ্যাঁ স্যার আমাকে একটু সময় দিন, আমি আরও অনেক কিছু তথ্য বের করেছি। ওই যে ডক্টর প্রণবকে কিন্তু আগেও খুন করার চেষ্টা করা হয়েছিল, তা প্রায় 6 মাস খানিক আগে। তখন স্বয়ম্ভু বলে আর কি পেয়েছো? তখন জগদ্ধাত্রী বলে আমাকে বলছি না একটু সময় দিতে হবে, আমি তোমাকে একটু পরে জানাচ্ছি। এই বলে জগদ্ধাত্রী ফোনটা রেখে দেয়। আর স্বয়ম্ভু অনেক চিন্তিত হয়ে যায় রিমলির ব্যাপারটা নিয়ে। এদিকে জগদ্ধাত্রীর ওইখানে তখন রাজনাথ চলে আসে। তখন রাজনাথ জগদ্ধাত্রীকে বলে কি ব্যাপার এত রাত হয়ে গিয়েছে, আমার মন বলছে তুমি খাওনি। তখন বলে বাবা আপনার ছেলে আসুক তখন না হয় একসঙ্গে আমরা বুক খেয়ে নিব। তখন রাজনাথ বলে আচ্ছা তোমার বর কোথায় গিয়েছে? তখন বলে ও একটা মার্ডার কেসে তদন্ত করতে গিয়েছে বাবা, একসঙ্গে 4-4টে ডক্টর খুন হয়েছে, আর সে 4 ডক্টর 4 বন্ধু। যার শুনে রাজনাথ পুরো অবাক হয়ে যায়, বলছে কি বলছো 4 জন ডক্টর? একজন ডক্টর জানো কতজন রোগী ভালো করে, তার মধ্যে 4 জন ডক্টর? দেশের এত বড় ক্ষতি কে করেছে? তখন জগদ্ধাত্রী বলে শুনতে চান বাবা? তখন জগদ্ধাত্রী সমস্ত কিছুই খুলে বলে এই 4 জন বহু বছর আগে অ্যারেস্ট হয়েছিল একটা মেয়েকে ধর্ষণের অভিযোগে, কিন্তু তারা অনেক প্রভাবশালী ছিল, সে ক্ষমতা দেখে তারা আবার বের হয়ে যায়। পরবর্তীতে ওরা অনেক নামি দামি ডাক্তার হয়। এখন এই 4 জন বন্দী খুন হয়েছে বাবা। আচ্ছা মেয়েটির নাম কি? তখন বলে সুলগ্না বক্সী। যার শুনে রাজনাথ পুরোই চমকে যায়, আর কি হতে চলেছে জানতে বলে বাবা আমার সাথে কি মেয়েটিকে চিনেন? তখন বলে না আমি মেয়েটিকে কিভাবে চিনব? তখন জগদ্ধাত্রী বলে আমার মনে হচ্ছে মেয়েটির নাম শুনে আপনি যেন কেমন করছেন, আমার মনে হচ্ছে আপনি মেয়েটিকে চিনেন। তখন রাজনাথ বলে শোনো তুমি আমাকে জেরা করবে না, আমি তোমার কোনো আসামি নই বা কোনো খুনি নেই, বুঝতে পেরেছ? তো রাজনাথ রাগান্বিত হয়ে এখান থেকে চলে যায়। এদিকে সাথে সাথে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ব্যাপারটা জানালে স্বয়ম্ভু বলে শোনো তুমি একটা কাজ করো, সব থেকে ভালো জানবে আমাদের বর্দি, তুমি বর্দিকে বলো। যা শুনে জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কী কী হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।